এখন আমি তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। রায়পুর থেকে 40 কিলোমিটার দূরে আছে একটা গ্রাম। গ্রামটার নাম হচ্ছে খসেরা গ্রাম। খসেরা গ্রামের একটা ঘটনা। খসেরা গ্রামে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল কিশোর সারথি নামে একটা ছেলেটার বর্তমান বয়স 2026 সালে 26 বছর। সে স্থানীয় একটা খুব বড় মিষ্টির দোকান, গুজরাট সুইটস যেটার নাম, সেখানে সে ছোটোখাটো একটা মজদুরির কাজ করে, মোটামুটি কিছু টাকা পায়। তার ফ্যামিলি, তার একজন স্ত্রী আছে আর তার ছোট্ট 2 বছরের একটা মেয়েও আছে। প্রথমে বলি যে তার বিয়ের ব্যাপারটা। বিয়ে লাভ ম্যারেজ ছিল তাদের। তো প্রথম দিকে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না। পরবর্তীকালে যখন শ্বশুর শাশুড়ি দেখেছে যে আরে মেয়ে যার সাথে বিয়ে করেছে টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু খুব ব্যবহার ভালো, খুব কেয়ারিং, মেয়েকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, তাহলে মেনে নেওয়াই যায়। তো তারা মেনে নিয়েছে জামাইকে। এখন কিন্তু কিশোর সারথি নিজের শ্বশুরবাড়িতে যাওয়া আসা করে। তো কিশোর সারথির যে স্ত্রী, সে কিন্তু পড়াশোনা করে, এখনও সে পড়াশোনা করে, মেধাবী ছাত্রী। হাজব্যান্ডের ইচ্ছা যে স্ত্রী কালেক্টর হবে, সেই জন্য তাকে বিভিন্ন রকম কোচিং ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারপরে সে কম্পিউটার শেখার জন্য একটা জায়গায় যায়। তো হাজব্যান্ড কিন্তু নিজে টাকা পয়সা কম হলেও সব সময় তার চেষ্টা যে তার স্ত্রী যাতে পড়াশোনা করে বড় কিছু করে। তো সংসার বেশ ঠিকঠাক চলছিল। কিশোর সারথির যে স্ত্রীর বোন, ছোট বোন, সে খুব অসুস্থ। তাকে ডাক্তার দেখাবার জন্য নিয়ে আসার কথা ছিল। তো কিশোর যখন নিজের কাজের জায়গা থেকে, মিষ্টির দোকান থেকে ফিরে আসছিল, নিজের স্ত্রীকে কল করে, স্ত্রী তাকে কল করে বলে যে বোনের খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, তো তুমি তাকে নিয়ে এসো। তো কিশোর বলে যে তুমি কল করে তোমার বোনকে বলো রেডি হয়ে থাকতে, খুব বেশি দেরি হবে না, আমি যাব, তাকে নিয়ে চলে আসব। শ্বশুরবাড়ি বিটিয়া গ্রাম নামের একটা জায়গাতে, কিশোরের বাড়ি থেকে সেটা 12 কিলোমিটার দূরে। খুব বেশি টাইম লাগে না, আধ ঘন্টা মতো লাগে। আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কেটে যায়। এবার কিন্তু চিন্তা করছিল, এবার কিন্তু রশনির খুব চিন্তা হচ্ছে যে কি ব্যাপার হলো, আসছে না কেন তার হাজব্যান্ড। ইতিমধ্যেই সে বার কয়েক নিজের বাপের বাড়িতে নিজের বোনকে কল করেছে, বোনও রেডি হয়ে বসে আছে, কই তাকে নিতে তো কেউ আসছে না। এবার কিন্তু বাড়িতে আরও যে লোকজনেরা আছে, কিশোরের ছোট ভাই আছে, তার স্ত্রী আছে, মা বাবা আছে, তারা সবাই এবার খুঁজতে যায় কিশোরকে। সেই সঙ্গে তারা চলে গেছিল পুলিশ স্টেশনে, ব্যাপারটা জানিয়ে এসেছে। নেক্সট ডে একদম ভোরবেলায় বিটিয়া গ্রাম, মানে তার শ্বশুর বাড়ির কিছু আগে, রাস্তাতে তার বাইকটাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনেরা পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। সেখানে গিয়ে বাইক থেকে 200 মিটার মতো দূরে দেখা গেছিল কিশোর সারথিকে মৃত অবস্থায় পড়ে থাকতে। শরীরে দেখেই বোঝা যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে। বডিটাকে পুলিশ ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছিল, কিন্তু পুলিশ একটা ব্যাপার দেখে একটু অবাক হয়েছিল। যেখানে সে পড়েছিল সেখান থেকে তার 200 মিটার দূরে ছিল তার বাইকটা। যদি বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সে 200 মিটার দূরে গিয়ে কিভাবে পড়ল,
এটাই ছিল পুলিশের সন্দেহের বিষয়। পুলিশ ভালো করে যখন চেক করে তখন দেখা যায় যে বোঝা গেছিল যে বডিটাকে টানতে টানতে 200 মিটার দূরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম কে করেছে, কেন করেছে, এটাই ছিল তদন্তের বিষয়। পরবর্তীকালে দেখা যায় পোস্টমর্টমে যে 3 বার ধাক্কা দেওয়া হয়েছে তাকে। যখন অ্যাক্সিডেন্ট হয় কোনো বড় গাড়ির সাথে কোনো বাইকের, একবার ধাক্কা দিয়ে গাড়িটা পেরিয়ে চলে যায়। বারবার তাকে ধাক্কা দেওয়া হয়েছে, মানে তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই সেই গাড়িটা এসেছিল। পুলিশ কিন্তু বাড়ির লোকজনকে তেমন কিছু একটা জানায়নি, কিন্তু নিজের মতো সন্দেহ করছিল। আর আজকাল অনেক পুলিশের কিন্তু সন্দেহ হয়েছিল, কিন্তু আজকাল এমন অনেক ঘটনা দেখতে পাওয়া যায় যে হাজব্যান্ডদেরকে স্ত্রীরা কোনো না কোনো কারণে মেরে ফেলছে। পুলিশ সেই জন্য অন্য কোথাও তদন্ত করার আগে তার স্ত্রীর ফোনের কল ডিটেল চেক করে দেখবে ঠিক করেছিল। এরিয়াটাতে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যার জন্যে সেটা যার জন্য যার জন্য যার জন্য পুলিশের কাছে তখনও কোনো ক্লু ছিল না। কল ডিটেল চেক করে দেখা যায় যে স্থানীয় এক যুবক রশনি আর কিশোর সারথির যেখানে বাড়ি, তার বাড়ি থেকে একটু দূরেই 400 মিটার মতো দূরে একটা ফ্যামিলি আছে। সেই ফ্যামিলির একটা ছেলে, যাকে সব লোকজনেরা গুরু বলে ডাকে। আর তার অফিসিয়াল নাম আর তার ভালো নাম হচ্ছে তার নাম হচ্ছে নীলেশ। সবাই তাকে গুরু বলে ডাকে। এই নীলেশের সাথে রেগুলার সারাদিনে বারবার কথা হয় কিশোর সারথির স্ত্রীর। পুলিশের কিন্তু মনে হয়েছিল যে এবার তারা ঠিক জায়গাটাই বুঝতে পেরেছে, এই দুজনের প্রেমের ঘটনা থাকতে পারে এই ব্যাপারটার পেছনে। এবার পুলিশ গুরুকে আর রশনিকে দুজনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। প্রথম দিকে তারা কিছুই বলতে চায়নি। পরবর্তীকালে যে ব্যাপারটা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের পরে জানতে পেরেছিল, সেটা হচ্ছে গত 2 বছর ধরে ওই নীলেশ বা গুরুর সাথে কিশোর সারথির স্ত্রীর একটা প্রেমের সম্পর্ক আছে। তাছাড়া এই সঙ্গে আরও একটা ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে যে কিশোর সারথির যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল। আগেই বলেছি কিশোর বিশেষ পড়াশোনা জানে না। স্থানীয় একটা বড় মিষ্টির দোকানে সে মজদুরের কাজ, কখনো মিষ্টি তৈরি, কখনো মিষ্টি বিক্রি করা, এই সমস্ত কাজ করে। সেই ছেলে আর রশনি যখন স্টুডেন্ট ছিল, কলেজে যাওয়া আসার পথে মাঝে মধ্যে তার বাড়ি থেকে তার মা বলে দিত যে গুজরাট সুইটস থেকে ভালো মিষ্টি নিয়ে আসতে। রশনি মিষ্টিটা আনতে যেত। মিষ্টিটা আনতে গিয়ে সেখানে সেই মিষ্টির দোকানের ওই ছেলেটা কিশোর সারথি, তার সাথে রশনির দেখা হয়েছিল। কিশোর সারথি যদিও জানতো যে একটা কলেজে যাওয়া আসা মেয়ে, সে বিশেষ একটা গুরুত্ব না দিলেও সেই সময় পছন্দ হয়ে গেছিল রশনির কিশোরকে। তারপরে মাঝে মধ্যেই বাড়ির লোকজনকে রিকোয়েস্ট করে যে টাকা দাও মা, মিষ্টি নিয়ে আসবো বলে মাঝে মধ্যেই সেই মিষ্টির দোকানে যাওয়া শুরু করে, মিষ্টি কিনে আনা শুরু করে। কিশোরের সাথে কথাও শুরু হয়। কিশোরের আর তার ফোন নাম্বার আদান প্রদান হয়। কিশোরও কিন্তু বুঝে ফেলেছিল যে রশনি তার প্রতি ইন্টারেস্টেড। দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তারপরে কিশোর আর রশনি দুজন বিয়ে করতে চাইছিল।
বাড়ির লোকজনেদেরকে জানানো হয়েছিল, দুই বাড়িতেই রাজি ছিল না। তার কারণ হচ্ছে কিশোর পড়াশোনা জানে না, ইনকাম খুব কম, তার সাথে একটা বড় ভালো বাড়ির মেয়ের যদি বিয়ে হয় তাহলে মেয়ে কিভাবে অ্যাডজাস্ট করবে শ্বশুরবাড়িতে গিয়ে। আর মেয়ের বাড়ির লোকজনের তো অনেক কিছু আপত্তির বিষয় ছিল। তারা নিজেদের পড়াশোনা জানা কলেজ পড়ুয়া মেয়েকে কেন একজন মিষ্টি দোকানের কর্মচারীর সাথে বিয়ে দেবে। কিন্তু মেয়ে কোনোভাবেই কথা শুনছিল না। মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে কিশোরের সাথে বিয়ে করে। কিশোরের বাড়ির লোকজন কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেছিল, থাকার জায়গাও দিয়েছিল। তারপর থেকেই তাদের সংসার শুরু হয়েছিল। কিশোর নিজের স্ত্রীর কাছে জিজ্ঞেস করেছিল যে তুমি বিয়ে করে চলে এসেছো, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তাহলে তুমি কি করতে। তো সে বলেছিল যে আমি আরও অনেক পড়াশোনা করতাম। কিশোর বলেছিল কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে পড়াবো। সত্যি সত্যিই কিন্তু কিশোর প্রচুর পরিশ্রম করে। কিশোর নিজের স্ত্রীকে ভালো কোচিং সেন্টারে ভর্তি করে, কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি করে। স্ত্রী যা যা শিখতে চেয়েছিল সেগুলোতে হাজব্যান্ড তাকে সব সময় সাহায্য করেছিল। সব ঠিকঠাক চলছিল। 2 বছর পরে তাদের সন্তানও হয়। ইতিমধ্যেই গ্র্যাজুয়েশন হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু রশনির গ্র্যাজুয়েশনটাও হয়ে গেছিলো। এবার বিভিন্ন রকম চাকরির জন্য, বিশেষ করে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য, আইএএস আইপিএস অফিসার হওয়ার যে পরীক্ষা সেটার জন্য কোচিং নেওয়া শুরু করে রশনি। রশনিকে বাড়িতে বিশেষ কাজকর্মও করতে দেওয়া হতো না। কিশোরের বাড়ির লোকজন বাচ্চাটাকে দেখাশোনাও করত। তাদের বাড়ি থেকে একটু দূরেই একটা ছেলে, সেও কিন্তু পড়াশোনা জানে না, কোনো কাজও করে না, সব সময় পাড়ার ছেলেদের সাথে আড্ডা দেয়, সব সময় পাড়ার ছেলেদের সাথে ঘোরাঘুরি করে, এদিক ওদিক দাঁড়িয়ে আড্ডা মারে, কখনো কখনো উল্টোপাল্টা ঝামেলার মধ্যেও জড়িয়ে পড়ে। এমন একটা ছেলে যার নাম নীলেশ। আর গুরু আগেই বলেছি, সে পাড়াতেই বাড়ি থেকে একটু দূরেই থাকতো। রশনিদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে করতে নীলেশের সাথে চোখে চোখের ইশারায় বন্ধুত্ব হয়ে গেছিল রশনির। তারপরে তাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, দেখা সাক্ষাৎ হয়, কথাও শুরু হয়। রশনির যে রুমটা ছিল সেটার দরজাটা রাস্তার দিকে খুলতো। রশনির রুমে যদি কেউ আসতো তাহলে কিন্তু বাড়ির লোকজনদেরকে না জানালে তারা জানতে পারতো না। এই ক্ষেত্রে সেই ব্যাপারটা সুযোগ নিয়ে রশনি মাঝে মধ্যেই, যখনই তার হাজব্যান্ড থাকতো না, সে নীলেশকে নিজের রুমে ডেকে নিত, বসে গল্প করত। সেইখান থেকেই তাদের আরও অনেক বেশি ঘনিষ্ঠতাও শুরু হয়ে গেছিল। এবার তাদের দুজনেরই মনে হচ্ছিল যে না, কিশোর সারথীকে মাঝখান থেকে সরিয়ে ফেলতে হবে, এবার তারা দুজন একসাথে থাকবে। তাদের দুজনের মধ্যে তারা দুজন এইভাবেই দেখা সাক্ষাৎ করছিল। কিন্তু হঠাৎ করে একদিন কিশোরের শরীর খারাপ হয় নিজের দোকানে। শরীরটা এতটাই খারাপ হয়েছিল যে সে কাজটা মাঝখানেই বন্ধ করে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরে এসেছিল। অসময়ে বাড়ি ফিরে এসে সে সেই পেছনের দরজা, যেটা তার স্ত্রীর রুম, সেখানে সে নক করেছিল। স্ত্রী দরজা খুলেছিল। নিজের রুমের ভেতরে সে নীলেশকে দেখেছিল। সে কখনো আশা করেনি, আর তার বুঝতে একটুও বাকি ছিল না যে দুজনের মধ্যে কী ঘটনা ঘটছে বা কী সম্পর্ক তাদের। এই ব্যাপারটার পরে সে মাঝে মধ্যেই নিজের স্ত্রীকে বোঝানো শুরু করে যে লোকজন যদি জানতে পারে কী ভাববে। দরজাটা যেহেতু রাস্তার দিকে, আশেপাশের লোকরা নিশ্চয় বুঝতে পারছে, তারা নানা ধরনের আলোচনা করবে, তুমি ভদ্র বাড়ির বউ, তোমার এই রকম চলাফেরা করা উচিত না। তারপর থেকে কিশোর কিন্তু নিজের স্ত্রীর প্রতি নজর রাখতে শুরু করে। স্ত্রী আর গুরু বা নীলেশ দুজনের ব্যাপারটা ভালো লাগছিল না। 2 বছর ধরে তাদের সম্পর্ক চলছিল, কিন্তু কিছুদিন আগেই ব্যাপারটা জানতে পেরেছিল
হাজব্যান্ড কিশোর, কিন্তু সে নিজের বাড়ির কোনো লোককে বা শ্বশুর বাড়ির কোনো লোককে তার স্ত্রী যে ঘটনা ঘটিয়েছিল সে ব্যাপারে জানায়নি। তার মনে হয়েছিল তাতে তার স্ত্রীর মান সম্মান নষ্ট হবে। সেই জন্য বাড়ির কোনো লোকজন তার স্ত্রীর ওপর কোনো সন্দেহও করেনি। হঠাৎ করেই নীলেশ আর তার প্রেমিকা দুজনে মিলে ঠিক করেছিল যে গুরুর আর বেঁচে থাকার দরকার নেই, গুরুকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু সরিয়ে দেওয়ার কাজটা করবে কে? ওই নীলেশ বা গুরুর দুজন বন্ধু, একজনের নাম কুলদীপ, আরও একজনের নাম দেবেন্দ্র। কুলদীপের একটা থার গাড়ি ছিল আর দেবেন্দ্র ছিল, কুলদীপ একটা থার গাড়ি চালাতো আর দেবেন্দ্র ছিল তার বন্ধু, গাড়ির হেল্পার হতো মাঝে মাঝে। সেই গাড়িটাকে ঠিক করা হয় যে ধাক্কা দিয়ে মেরে ফেলা হবে কিশোরকে। তখন ঠিক করা হয় যে কিশোরকে ওই থার গাড়ির ধাক্কাতে মেরে ফেলা হবে। সেই জন্য সেই থার গাড়ির ড্রাইভার কুলদীপকে তো টাকা দিতে হবে। টাকাটা আসবে কোথা থেকে? এবার রশনি নিজের যে গয়না ছিল, শ্বশুরবাড়ির দেওয়া দু একটা গয়না, বরের দেওয়া, সেগুলোকে বন্ধক দিয়ে টাকা জোগাড় করে সেই টাকা দেওয়া হয়েছিল সেই দেবেন্দ্র আর কুলদীপ, যাদের গাড়ি আছে, যে গাড়িতে ধাক্কা দিয়ে মেরে ফেলা হবে কিশোরকে। স্ত্রী টাকা দেয় প্রেমিককে, প্রেমিক তাদেরকে টাকা দিয়ে সবটা রেডি করে ফেলা হয়। এবার রেডি হলেই তো হলো না, এমন একটা নির্জন জায়গায় পেতেও তো হবে কিশোরকে। কিশোরের স্ত্রী সেই ব্যাপারটাও সহজ করে দিয়েছিল। কিশোরের স্ত্রী নিজের ছোট বোনকে বলেছিল যে তুই কিছুদিনের জন্য আমার বাড়িতে চলে আয়, আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিচ্ছি তোকে আনার জন্য। বোন রাজি হয়ে যায়, বোন মাঝে মধ্যেই আসতো দিদির বাড়িতে। এদিকে নিজের হাজব্যান্ডকে কল করে বলে যে আমার বোন অসুস্থ, ডাক্তার দেখাবো, তুমি নিয়ে এসো। কিশোর চলে গেছিল নিজের স্ত্রীর বোনকে আনতে। রশনি নিজের প্রেমিককে, প্রেমিকের দুই বন্ধুকে ফোন কলে জানিয়ে দিয়েছিল যে নির্জন রাস্তা, আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা, রাত্রেবেলায় আমি পাঠিয়ে দিয়েছি কিশোরকে, এবার বাকি কাজটা তোমাদেরকে করতে হবে। তারা অপেক্ষা করছিল রাস্তাতেই কিশোরকে বাইকে করে আসতে দেখে। তারা থার গাড়িটা দিয়ে প্রথমে একবার, আবার একবার, আবার একবার, মোট 3 বার ধাক্কা দিয়ে কিশোরকে মেরে ফেলেছিল। কিন্তু কিশোর তখনও 3 বার ধাক্কা দিয়েছিল, কিশোর কিন্তু তখনও মারা যায়নি। কিশোর কিন্তু 3 বার ধাক্কার পরেও কিন্তু কিশোর মারা যায়নি। কিশোর নিজের বাইক থেকে পড়ে গেছিল, সেখান থেকে টানতে টানতে তারা 200 মিটার নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় কিশোরকে রেখে দিয়েছিল। তারা প্রমাণ করতে চাইছিল যে ধাক্কা হওয়ার পরে সেই গাড়িটাতে কিশোর আটকে ওই 200 মিটার মতো দূরে চলে গেছে। যাই হোক, সেখানে আবার 3 বন্ধু বসে ওয়েট করতে থাকে যে কখন কিশোর মারা যাবে। ধীরে ধীরে একটা সময় ভোরের দিকে কিশোর মারা গেছিল। কিশোর যখন মারা গেছিল তখন 3 জন সেখান থেকে চলে গেছিল। আর বাকি যে ঘটনা সেটা কিন্তু আমি আগেই বলেছি। পরবর্তীকালে সেই 3 জন কিলার আর একজন কিশোরের স্ত্রী সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের যে ছোট্ট বাচ্চা সে কিশোরের মায়ের কাছেই আছে বর্তমানে। ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।